কল ছাড়ার পরে দেখি কি মানে রক্ত পরে। কি বলেন এগুলা? হঠাৎ করে বিজলি মিজলি গেল। আপনাকে আপন ভেবে গেট লাগিয়ে দিয়েছে? মায়ের ছাড়া আর কোনো কথা নাই। আপনার জীবনটা তো পুরোই সিনেমাটিক। সবাই নতুন নতুন জামা কাপড় পরে গেছে, কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে যাইতে পারলাম না। খালি আমার ভিতরটা ছানছান করে, যাতে আমার কি দোষ ছিল। আমি তো মানুষের স্টোরি নিয়ে কাজ করি, ওকে যদি আমি আজকে ফুল ফ্লেজে বলার সুযোগ দিতাম, এটা সিনেমাকে হার মানাইতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা এসওসি এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরিবার খোঁজার কাজ করি আমরা, এবং নিশ্চয়ই আপনারা সেটা জানেন যদি অন্তত 5 বছরে একটা ভিডিও দেখে থাকেন। আজকে যে ভাইটিকে এখানে উপস্থাপন করছি তার কাছে যাওয়ার আগে আপনাকে বলছি এবং আপনাদের বলছি, যদি আপনি এরকম ভিকটিম হয়ে থাকেন, পরিবার থেকে হারিয়ে গেছেন ছোটবেলায় এবং বেশ কিছু তথ্য আপনার মনে আছে, কিংবা আপনার পরিচিত এরকম কেউ আছে, দয়া করে আমাদেরকে ফোন করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব তার পরিবার খুঁজে বের করবার জন্য, যদি তার ইচ্ছা থাকে। তো আমাদের এখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়া আমাদের মেইল অ্যাড্রেসটিও দেওয়া আছে। চাইলে আপনি ফেসবুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইনবক্সে আপনার ফোন নাম্বার দেওয়া সহ নক করে। নাম কি আপনার? মোহাম্মদ তানভীর। তানভীরটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি? না। বয়স খুব বেশি না আপনার তানভীর? পিতার নাম? মোহাম্মদ সাজু। সাজু। মায়ের নাম? মোসাম্মদ ময়না। ময়না। আপনার তো গ্রামের ঠিকানা মনে আছে মনে হচ্ছে। যশোর জেলার কোথায় এটা বলেন তো? যশোর বটতলা ভাঙা মসজিদ। যশোর বটতলা ভাঙ্গা মসজিদ, এইখানে আপনার বাড়ি ছিল? যে এদিকে বাসা। বাপে কি করতো আপনার? এটা সঠিক জানি না কি করতো। আপনার খেলার সাথীর নাম? আরমান আর ইমরান। একই বয়সী ছিল আপনার? জি। কি হয়েছে ভাই একটু বলেন তো তানভীর, একদম প্রথম থেকে বলেন। সন্ধ্যার দিকে আমার নানি আমারে কয়েল না কি যেন আনতে পাঠাইছিল। আমি একটু দুষ্টামি করার কারণে নানি আমার একটু বকাঝকা দিছিল, দৌড়ানি দিছে। তাই আমি দৌড়ানি দিয়ে মসজিদের দিকে যাইয়া আরো পোলান দেখছি। পোলাপান দেখার পরে ওদের সাথে চোখ পোলান টেস্ট খেলতেছিলাম, লুকাচুরি খেলতেছিলাম। আচ্ছা। তো লুকাচুরি খেলার সময় যে মাঝারি সাইজের যে পিক আপ গুলা, এই পিক আপে খ্যার মেরছিল, তো ওইগুলার ভিতরে ঢুকছি। পিকআপে উঠে গেছেন? হ্যাঁ, ওইটা পলাইছি। তো আমার ঘুম চলে এসে আমি মানে ঘুমাই গেছি। তারপর পিক আপ চলে গেছে স্টেশন। পরে ড্রাইভার আইয়া যে আমার দেখছে, আমার ধমক দিছে, বকাঝকা করছে। তো আমি ভয় পেয়ে দৌড় দিয়া ট্রেনে উঠছি। ট্রেনে ওঠার পর ওখান থেকে খুলনা চলে গেছি। ওহো। খুলনা যাওয়ার পরে ট্রেনের টিটি আমার জিজ্ঞাসা করলো যে তুমি কোন থেকে আইছো। ওকে। আমি বলছি যে ট্রেন আসছে, যে যশোরের কথা বলছি। পরে টিটি আমার ট্রেনে উড়ে দিছে। তো ওই ট্রেন আর যশোর আসে নাই, ওই ট্রেন আরেকখানে গেছে গা। তো ওই জায়গায় না খায়া তারপরে একদিন ছিলাম। রাত কটা যেন বাজে জানি না সঠিক। তো একটা লোক আমার পাইয়া একবার বাসায় নিয়ে যাওয়ার পরে 2-3 দিন ওনাদের সাথে ছিলাম। ওনারা খোঁজ করছে অনেক। তারপর উনি আবার আরেকটা ট্রেনে করে আমার পাঠায় দেয় যশোর আসার পর ওই জায়গায় পুলিশ আমারে দেখতে পায়। দেখার পরে আমার ওখান থেকে নিয়ে যায়। ওই জায়গায় 3 বছর ছিলাম। ওখান থেকে আমারে এই দিনাজপুর এতিমখানায় পাঠায়। এখানকার এগুলোর জীবন কেমন এই প্রতিষ্ঠানগুলোতে, এতিমখানা বা যেখানে ছিলেন? ওখানে আরো তো আপনার মতো বাচ্চা আছে। এমনি মারধর করে, অনেক মারধর করে। আমিও মার খাইছি, অনেক মার খাইছি। কি জন্য মার খাইছেন? দুষ্টুমি করতেন তাই? কি জন্য মারো তা বলতে পারি না, এই দুষ্টামি তো ছোট মানুষ করবেই, স্বাভাবিক। এরা খাবার দাবার ঠিক মতো দিত? হ্যাঁ, খাবার দাবার ঠিক মতন দিত। আচ্ছা, তারপরে দিনাজপুরে গেলেন? দিনাজপুর থেকে তারপরে আমার সাথে একটু ওই যে ভয়াবহ ঘটনা ঘটছিল। কি ঘটনা? মানে আমি একটু খারাপ জিনিস দেখছিলাম। খারাপ বলতে? মানে জিন মিন দেখছিলাম। তো অনেক রাজাগর বাড়ি, পুরান বাড়ি, তো ভয় পাইছে। দিনাজপুরে কোথায় এটা? দিনাজপুরে এটা কোথায় সঠিক নাম বলতে পারি না। যে প্রতিষ্ঠানে নিয়েছে সেই প্রতিষ্ঠানের নাম কি? দিনাজপুরে কোন এতিমখানা? নাম জানি না আমি। দিনাজপুরের কোন একটা এতিমখানায় দিয়েছে, নামও জানেন না আপনি? সে এতিমখানায় নাম কতদিন ছিলেন আপনি সেখানে? আমি ওখানে 1 সপ্তাহের মতন ছিলাম। নাম ভুলে গেছেন? হ্যাঁ। ওখানে কি হয়েছে ঘটনাটা বলেন আমাকে। দিনাজপুরে যখন আমি রাত্রে উঠছি ঘুম থেকে, তো ওখানকার ছেলেরা বলছে যে রাত্রে একা একা ওয়াশরুমে যেতে নেই। আচ্ছা। তো আমার অনেক প্রস্রাবে ধরছে। আমি ঘুম থেকে উঠে টয়লেটে গেছি। প্রথম সামনে যে টয়লেট, এইখানে এটা হচ্ছে মানে খোলা, আর পাশেরটা হচ্ছে লাগানো। ওইটা টয়লেটে কারো যাইতে না করছে। কেন?
জানি না ওটার ভিতরে মানে হুজুরাই বলছে যে ওখানে যেতে না। তো আমি দেখি কি এই পাশেরটা বন্ধ, ওই পাশেরটা খোলা। খোলাতে ঢুকে গেছেন? হ্যাঁ, ও তো ওইটা আমি তো ভাবছি যে এটাতে যাইতে না করছে, যেহেতু এটা তালা মারা। তো ওটা দিয়ে ঢুকছি, ঢোকার একটু পরে দেখি গেট লেগে গেছে আস্তে আস্তে। নিজে থেকে গেট লেগে গেছে? হ্যাঁ, নিজে থেকে গেট লেগে আপনাকে গেছে। আপন ভেবে গেট লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, তারপর? পরে আমি তো ভাবছি মানে বাতাসে গেট চেপে গেছে। তো আমি প্রসাব টসাব করা শেষ, যে বেরোইছি হাত মুখ ধুমো, পানি টেনে খামো। তো কল ছাড়ার পরে দেখি কি মানে রক্ত পড়ে। আমি তখন লাইট অনেক, ছিল বা ওয়াশরুমে? হ্যাঁ লাইট ছিল, হুম। রক্ত পড়ে। তারপর আমার তো অনেক ভয় পাইলাম। ভয় পাওয়ার পর ওই জায়গায় আমার তো মাথা মাথা ঘুরতেছে। পরে দেখি কি হঠাৎ করে বিজলি মিজলি গেল। তারা আমি অনেকক্ষণ ধরে চিল্লা বাচ্চা করে এই দরজা খুলছি টানাটানি করে। দরজা খোলার পর যে দৌড় দিছি, কে যেন আমারে গলার ভিতরে ধরছে, ধরে আঙ্গায় ধরে রাখছিল, কিন্তু আমি সামনে দিয়ে কারো হাত পাইনি। আপনাকে গলা ধরে একদম খাড়া করে ফেলছে, কিন্তু আপনি সামনের দিকে কারো হাত পান নাই? না। তারপর? তারপর এই 3 দিন আমি ওই জায়গার সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় ছিলাম। 3 দিন কেউ আমারে খুঁজে পায়নি। কি বলেন এগুলা? তারপরে পাইলো কেমনে আপনারে? এই পোলাপান ফুটবল খেলতেছে, ফুটবল মারছে সিঁড়ির নিচ দিয়া। পরে আমারে দেখছে, হুজুর মুজুর ডাক দিয়ে আনছে। দেখা কইছে না তো সুস্থ আছে। পরে অনেক কিছু করছে, কবিরাজ স্যারা অনেক কিছু করছে। পরে আমি তো আর ওই জায়গায় থাকার জন্য একদম মানে থাকবো না, আমি অনেক রাগারাগি করতেছি। পরে আপনি সিঁড়ির নিচে গেলেন কেমনে? আমি জানি না কেমনে গেছি। আচ্ছা, এইরকম ঘটনা কি আপনার জীবনের আগে কখনো ঘটছে, নাকি এখানে গিয়ে ফার্স্ট? না, ঘটছে আর একবার। আরেকবার ঘটছে কি এটা দিনাজপুরে নাকি দিনাজপুরের পরে? এটা হচ্ছে এই দিকে। দিনাজপুরে যাওয়ার আগে না পরে? এটা হচ্ছে পরে। দিনাজপুর থেকে আমি পলাজিছম আয়া পড়ছি। তো আমার অ্যাক্সিডেন্ট হয়, এই যে মাথা মতো ফাইটে গেছে। ওই দিনাজপুর থেকে আপনি পালায় আসেন? হ্যাঁ, পর আমার অ্যাক্সিডেন্ট হয়। হওয়ার পরে হিন্দু লোক কিছুরা আমার পায়। তো ওনারা ওই যে ঘাস মাস এগুলা লাগাই দিছে। লাগাই দেওয়ার পর ওনাদের এখানে ছিলাম কিছুদিন। তো একটা হুজুর এসে বলল যে ছেলে তো মুসলমান, ওনাকে তো মুসলমানদের সাথে থাকা উচিত। তো আমারে নিয়ে মুসলমানদের বাসায় দিছে। আর যে বাসায় দিছে ওনাদের একটা পশু পাখির এই ফার্মেসি ছিল, ওষুধ টষুধ বেচে। আর মহিলাটা ঘরেই থাকতো। এর একটা এই মেয়েও ছিল, যাদের বাসায় ছিলাম। তো আমাকে অনেক টর্চার করতো, মানে মারধর করতো, ঠিক মতন খাইতে দিত না। তাই আমি ওখান থেকে পলায়া আয়া পড়ি। পলায়া আবার আসা করি দিনাজপুর। দিনাজপুর 7 দিন ছিলাম। 7টা দিনই আমি মানে কিচ্ছু খাই নাই। রেল লাইন থেকে মানে নষ্ট খাবার যাই পাইছি তাই খাইছি। তারপর এখান থেকে আমি সোজা আবার খুলনার দিকে জায়গা। খুলনা যাওয়ার পর ওই জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করার পর আমি ট্রলারে কাজ পাই। প্রত্যেক দিন 20 টাকা করে দিত। কি কাজ করতেন ট্রলারে? খালি পারাপার হইলে পানি ফেলাই দিতাম ট্রলার থেকে। জি। এটার জন্য 20 টাকা? জি। বাপ মা কেউ নাই, জীবন নিজের মতো করে সিদ্ধান্ত নেয়া। তারপর খুলনা বউবাজারে যে গাড়ি থেকে যেসব আলো টালো আইতো, এগুলা নামায় নামায় খুলনা বস্তিতে যে মহিলা করে যে দিতাম, যে আমার একটু পাক শাক করে যাতে খাওয়াই, যাতে টিয়া পয়সা না লাগে। তো ওই জায়গায় একটা মহিলার কাছে ছিলাম। হ্যাঁ, ওনার একটা মেয়েও ছিল। আমি বাজার থেকে মানে চাউল ডাউল যা আসতো গাড়ি ঝাড়ু দিয়া মানে লাস্টে যা থাকতো ওইগুলো নিয়ে মহিলারে দিতাম রান্না বাড়া করার জন্য। তারপর ওই জায়গায় এক সময় মহিলা ওনারা আর আমারে রাখতে চায় নাই, কারণ আমি ঠিক মতন কাজ কাম করতাম না। কাজ কাম কেউ দিত না, অনেক ছোট। পরে ওই জায়গা থেকে আমি ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে কমলাপুর ছিলাম অনেক দিন। কমলাপুর থেকে চলে যাচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট রেল স্টেশন, ওই জায়গায় আমার পুলিশে ধরে। পুলিশে ধরার পর আমার কিছু জিজ্ঞাসাবাদ করলো। কইছে আমার বলছে তুমি কি খাইছো? আমি বলছি না আঙ্কেল, আমি কিছু খাওয়া দাওয়া করি নাই। তো ওনারা আমার থানার ভিতরে নিয়েই কোনো আমার খাবারের কথা কয়ে থানার ভিতরে নিয়ে অনেক মারধর করলো। মারধর করার পরে, কেন মারছে জানি না আমি, মারধর করার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছেলেমেলে ওদেরকে ছেড়ে দিল। আর আমাদেরকে 5-6 জনকে ওই জেলের ভিতরে ঢোকানোর পর ওখান থেকে রিহ্যাব সেন্টারে পাঠায় দেয়। ধরছে যে আপনি কোনো ড্রাগ নেন? আসলে নিতেন নাকি? না, রিহ্যাব সেন্টারে পাঠায় দেয়। ওই জায়গায় 1 বছর থাকার পর আমারে আবার চালান করেছে ময়মনসিংহ। আপনার জীবনটা তো পুরোই সিনেমাটিক। ওই জায়গায়
জেলের মতনই, মায়ের ছাড়া আর কোনো কথা নাই। কেন মারতো? জানি না, দোষ করলেও মারতো, না দোষ করলেও মারতো। মানে একদম কুকুর বিড়ালের মতো ব্যবহার, যেটাকে বলে মানুষ হ্যাঁ। হিসেবে ব্যবহার না করে কুকুর বিড়ালের মতো। রাস্তাঘাটে থাকে না কিছু, পেলেই দিলাম একটা লাথি মেরে, কারণ লাগে না তো। ওর কথা যদি সত্য হয়ে থাকে তো। তারপর ওখান থেকে আমি পলায়া আয়া পড়ি 30 সালের দিকে। পরে হাঁটতে হাঁটতে আমি ঢাকায়, 3 দিন লাগছে হাঁটতে হাঁটতে আইতে আইতে। পরে ঢাকায় এসা কুলিগিরি করি, বোঝা মারি, এইটা পানি বেশি, এই পুলি বেশি, কারণ কেউ কাজ দিতে চায় না। কাজ ছাড়া তার কোনো গতি নাই। যদি কোনো একটা খারাপ কিছু করে মানুষের চোখে খারাপ হয়ে যাবো। তাই লেবার গুলোর কাছে যে যাইতাম, কমলাপুরে যে বোঝা নিলে লেবাররা পিটাইতো। তোর আছে, পোশাক লাগে, লাল পোশাক না থাকলে দিতে চায় না। আবার পুলিশে ধরে মারে, রাত্রে ঠিক মতন ঘুমাতে পারি না। একদিন তো ঝড় বৃষ্টির ভিতরে, অনেক বৃষ্টির ভিতরে পলি পেঁচা রাস্তার ভিতরে শুয়ে আসছি, ঠিক মতন খাওয়া দাওয়া নাই, কিছু নাই। ঈদের সময় স্টেশনে বয়ে বয়ে খালি তাকা তাকা দেখতেছি, ছেলে মেলে সবাই নতুন নতুন জামা কাপড় পরে গেছে, কিন্তু আমি আমার বাবা মার কাছে যাইতে পারলাম না। আমি খালি ভাবি আর মনের ভিতর দিয়ে কান্দি। আমার উপর দিয়ে কোনো পানি বেরোয় না, চোখ দিয়ে খালি আমার ভিতরটা ছানছান করে, যাতে আমার কি দোষ ছিল। সেদিনের সেই বাচ্চাটা খড়ের গাদায় লুকাইছিল, সেই চোর পুলিশ খেলা আজকে তার পুরো জীবনটাকে চুরি করে নিয়েছে। কত রকমের মানুষ এই দুনিয়াতে, আপনার চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে এইসব, যাদেরকে আমরা বলি স্ট্রেঞ্জার। তাদের গল্প আমরা জানি না। প্রতিটা মানুষের জীবনেই গল্প আছে। এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, যারা দেখছেন, আপনি নিজের দিকে আঙুল দিয়ে দেখেন, আপনার জীবনের গল্পটাও অনেক ইন্টারেস্টিং গল্প। কারোটা এক্সপোজ হয়, কারোটা হয় না। ওকে, তানভীর, এখন কথা হইলো, কি করেন আপনি? এখন কোথায় আছেন? কি করেন? ব্যবসা করি, কিসের? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই বিক্রি করেন? জি। হাওয়াই মিঠাই কোথায় বিক্রি করেন? স্কুলের সামনে? জি না, মহল্লায় মহল্লায় ঢুকে 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 বিক্রি করেন। কয় টাকা থাকে? 600-র মতন দিনে? থাকে। জি। আলহামদুলিল্লাহ। তো এই টাকা দিয়ে কি নিজের চলে? বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। সংসার আছে না গেছে? আছে। আছে। বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা কাচ্চা হয় নাই, এই ফেব্রুয়ারি মাসে ডেট দিছে। বাচ্চা হওয়ার? জি। আলহামদুলিল্লাহ। বাচ্চা হইলে বাচ্চাকে দেখে শুনে মানুষ করবেন, ঠিক আছে? জি। আর আপনি যা বলছেন যশোর বটতলা ভাঙা মসজিদ, আমরা চেষ্টা করব আপনার পরিবার খুঁজে বের করার জন্য। বাপ মা দুজন কি বেঁচে ছিল ওই সময়টাতে? জি। বাবা কি করতো? বাবা কি করতো তা জানি না, কিন্তু প্রত্যেক দিন রাত্রে আসলে আমার জন্য লিচু নিয়ে আসতো। আচ্ছা। আর বাবার নাম হচ্ছে সাজু, মায়ের নাম ময়না। ভাই বোন আরো ছিল আপনার? ভাই বোন ছিল কি না আমার সঠিক মনে মনে পড়ে নাই। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার অনেক স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, ভালো মতন ঠিক মতন কিছু মনে রাখতে বাবার চেহারা, মায়ের চেহারা, কারো চেহারা মনে আছে না, তেমন সঠিক মনে নেই। মনে নাই? তার গল্প শুনে আমার শুধু মনে হচ্ছে, আমি তো মানুষের স্টোরি নিয়ে কাজ করি, ওকে যদি আমি আজকে ফুল ফ্লেজে বলার সুযোগ দিতাম, এটা সিনেমাকে হার মানাইতো। ওর লাইফে যা ঘটে গেছে। আচ্ছা, এখন কথা হলো ভাই, আমি তো অত বিস্তারিত যাব না। আপনি যদি অনেক সুন্দর করে লিখে নিয়ে আসছেন, সেদিকেও গেলাম না। আপনি বলেছেন একটু পড়ে শোনাই। উনি ব্র্যাক স্কুলে পড়তো হারানোর আগে। যশোর বটতলা ভাঙা মসজিদ ওনার ঠিকানা। আচ্ছা, এইখানে ওর নানার হচ্ছে লেপ্ত শাকের দোকান ছিল। নানা বাড়ির পাশে ভাঙা মসজিদ, অনেক পুরনো। নানা বাড়ির পাশেই এটা। পাশে বড় ঈদগাহ মাঠ, পাশে জঙ্গল ছিল, দাদি বাড়ি হাফ বিল্ডিং ছিল। আমি দাদির সাথে থাকতাম, বাবা প্রতি রাতে আমার জন্য দোকান থেকে লিচু নিয়ে আসতো। এই হচ্ছে ওনার বর্ণনা, ঠিক আছে? আপনি এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমি যে বাসায় থাকি ওই বাসার একটা খালার মেয়ে, তো উনি আমার ঘটনা বিস্তারিত শুনছে। শোনার পরে একটা আপু থাকে, তো উনি আবার আপনাদের ভিডিও নিয়মিত দেখে আপনাদের, তো উনি ওনাকে বলছে, তো উনি এখানে করছে। ওকে, ঠিক আছে। আমাদের ভিডিওর নিচে এসে যদি কেউ কমেন্টস করে আপনার পরিবার ছিল, নিজে থেকে যোগাযোগ করবেন না, ঠিক আছে? জি। কারণ এতে করে অনেক সময় বিপদ ঘটতে পারে। আপনার জীবনে যেহেতু অনেক বিপদ ঘটছে, ঠিক আছে? আমরা ভেরিফাই করব, আমরা খোঁজ করব, দেখব। আমরা যখন আপনাকে ফোন দিয়ে নিশ্চিত করব, তখন আপনি আসবেন। আর এটা এমন না যে ভিডিও প্রচারের পরেই হয়ে গেল। অনেকে 2 বছর পরে পায়, 3 বছর পরে পায়, ঠিক আছে? হতাশ হবেন না, ঠিক আছে? আপনার বয়স তো অনেক অল্প, তাওয়াক্কাল তো আল্লাহ। এখন আপনি যে ব্যবসা করতেছেন, এই ব্যবসার মধ্যে রুটি রুজি আছে, ঠিক আছে? আপনি ব্যবসাটা ধরে রাখবেন। আপনি চেষ্টা করবেন, যদিও এগুলো খুব ভালো খাবার না বাচ্চাদের জন্য, তারপরেও বলি,
কারণ এগুলো তো আসলে হেলদি ফুড না। আপনি চেষ্টা করেন ধীরে ধীরে হেলদি কোনো কিছু যেগুলো স্বাস্থ্যকর এগুলো নিয়ে করার জন্য, হ্যাঁ। আর এগুলোর জন্য সবচেয়ে ভালো প্লেস যেগুলোতে আপনি বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে স্কুলের সামনে, যে বাচ্চারা পছন্দ করে, হ্যাঁ। এবং আরও যদি সম্ভব হয় ঢাকা শহরের অনেক নামি দামি স্কুল আছে যেখানে গেলে হয়তো আপনি একটু ভালো পয়সা পাবেন। কত করে বিক্রি করেন? 10 টাকা। 10 টাকা। জি। এই যে গুলশান এরিয়া থেকে একটা বিক্রি হয় 100 টাকা 50 টাকা করে, একই জিনিস। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করুন। আমাদের ওইগুলো তো আলাদা। আলাদা বলতে কাঠি দিয়ে পেঁচানো না? না, তাহলে? আমরা এই ছোট 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 ছোট। ছোট গোল করে প্যাকেটে করে নিয়ে মহল্লায় মহল্লায় যায় বেশি। তো আপনি ওই যে মেশিন দিয়ে বানানোটা ওটা পারেন না? না, আমি তো এই শিখতাছি নতুন, ওনাদের কাছ থেকে শিখেন। শিখতাছি। যে কোনো বিজনেসই যদি আপনি সবার চেয়ে আলাদা করতে পারেন তাইলে কিন্তু আপনি এটাতে সফল হবেন। ঠিক আছে, যাই হোক, এটা অন্য টপিক ভাই, আপনার আল্লাহ ভালো করুক। যেহেতু ফুডটা অনেক হেলদি না, সুতরাং অনেক বেশি কথা বলতে চাই না এটা নিয়ে আমি। তারপরেও এটার মধ্যে আপনার আল্লাহ রুটি রাখছে, আপনাকে একটা ভালো পেশায় নিয়ে যাক আল্লাহ, সেই দোয়া করে আমি শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শুধু বলতে চাই ওর জীবনটাতে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, আমরা যেন সেটা হৃদয় দিয়ে অনুভব করি। চলুন একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।